নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ যে গল্পটি নিয়ে আমি চলে এসেছি সেটি লিখেছেন শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য। সুচিত্রা ভট্টাচার্য বলতেই যে কথাটা আমাদের মাথায় আসে তার অনবদ্য মন ছুঁয়ে যাওয়া লেখনী। সেরকমই একটি লেখনী হলো এই মায়া। আসুন তাহলে সকলে মিলে শুনে নেওয়া যাক। আশা করছি আপনাদের সকলেরই এই গল্পটা খুব ভালো লাগবে। এলোমেলো ঘরটাকে গুছিয়ে নিচ্ছিল অপর্ণা। এত কিছু পড়ে আছে চারদিকে। ঝুমঝুমি থেকে খসে পড়া ঘন্টি, ফিডিং বটলের চ্যাপটা ক্যাপ, বেবি পাউডারের খালি একখানা কৌটো, বোতল পরিষ্কার করা ছিঁড়ছিঁড়ে ব্রাশ, আরও কত কি যে। শেষ মুহূর্তে দোনামোনা করে কিছু জিনিস রেখেও গেছে মিমি। গোটা কয়েক তোয়ালে ন্যাপি, ফোম লাগানো মোটা প্লাস্টিক, বেশ কিছু কাঁথা। পরে আবার এলে কাজে লাগবে। খাটের বাজু থেকে কাঁথাগুলো তুলে ভাঁজ করলো অপর্ণা। আলমারি খুলে তুলে রাখলো তাকে। মেঝেতে পড়ে থাকা তুচ্ছ জিনিসগুলো কুড়োলো একটা একটা করে। ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলতে গিয়েও কি ভেবে রেখে দিল ওয়ার্ড্রোবের মাথায়। আর চোখে একবার দেখেও নিল আর্যকে। চোখে হাত চাপা দিয়ে আর্য ইজি চেয়ারে শোয়া, কি যেন চিন্তা করছে। অপর্ণা গলাটাকে খানিকটা তরল করে বলল, হলো কি তোমার? একেবারে ধন্ধ মেরে গেলে যে। আর্য চোখ থেকে হাত সরালো না, শরীরটা সামান্য নড়ল শুধু। কি ভাবছো তখন থেকে? কিছু না। মন খারাপ? মন খারাপ হবে কেন, এমনি। অপর্ণা মুচকি হাসল। আর্য চিরকাল বড় চাপা, সহজে কারুর কাছে হৃদয় খোলে না। নার্সিংহোম থেকে সদ্যজাত নাতনি নিয়ে সোজা বাপের বাড়ি এসেছিল মেয়ে। ছিল প্রায় 4 মাস। একটুক্ষণ আগে ফিরে গেছে শ্বশুর বাড়ি। এ সময়ে মন খারাপ হতেই পারে, তবু সেটা মুখ ফুটে স্বীকার করবে না আর্য। 28 বছরের পুরনো স্ত্রীর কাছেও না। অপর্ণা অল্প খোঁচালো। যা ধরে রাখা যায় না তার জন্য কষ্ট পেয়ে কি লাভ। এতক্ষণে চোখ খুলেছে আর্য। ইজি চেয়ারের হাতল থেকে চশমা খুলে পরে নিল। বসেছে টান টান। কষ্ট পাবো কেন? আমি শুধু ওদের আক্কেলটার কথা ভাবছিলাম। কি রকম? পৌঁছে এখনো একটা ফোন করলো না। করবে, এত ব্যস্ত হওয়ার কি আছে? এতদিন পর গেল, হয়তো কত লোক এসেছে, কত হইচই। বাহ, চিন্তা হয় না? ওইটুকু একটা বাচ্চা নিয়ে এতটা পথ গেল, চারিদিকে ভিড় জ্যাম। যাদবপুর থেকে সল্টলেক কেমন কিছু দূর নয়। অপর্ণা খাটে বসল। হাসিটাকে ধরে রেখেছে মুখে জোর করেই। বলল, ভিড় জ্যাম কিছুই পড়বে না, বাইপাস দিয়ে হু হু করে ট্যাক্সি চলে যাবে। সেই কথাই তো ভাবছি। আর্যর চোখ সিলিংয়ে ঘুরল। এখান থেকে 5:15 বেরোলো, এখন বাজে 7টা। পই পই করে বলে দিলাম পৌঁছেই একটা টেলিফোন করিস। মিমিটার নয় সেন্স নেই, শ্যামলও তো একটা ফোন করতে পারতো। দিস ইজ ব্যাড, অফুলি ব্যাড। করবে গো করবে, অত ছটফট করছো কেন? তোমার আবার সব কিছুতেই বাড়াবাড়ি। মেয়ে জামাই নাতনির জন্য দুশ্চিন্তা করা বাড়াবাড়ি, এ কথা বলতে পারলে? অপর্ণার হাসি নিভে গেল। 4 মাস ধরে ভরভরন্ত বাড়িটার শূন্য দশা পলকে যেন আরো ভারী হয়ে গেল। কার্তিকের শেষ এখন, বাতাসে আলগা হিমের ছোঁয়া। অপর্ণার বুকেও একটা হিমহিম ভাব চারিয়ে যাচ্ছিল। একটা শিশু, একটা নবীন প্রাণ কতটা যে উত্তাপ এনে দিয়েছিল ঘরে। অপর্ণা বিড়বিড় করে উঠল, ওরা আমাদের ধার করা সুখ দুঃখ সুদে আসলে ফেরত দিয়ে দিয়েছি, দুশ্চিন্তা করে কি হবে? মিমিও আমাদের নয় বলছো? নয়ই তো, মেয়ে কবে আপন হয়। কথাটা বলেই অপর্ণা সংশোধন করে নিল নিজেকে। ছেলে থাকলেও অবশ্য এমন কিছু আপন হতো না, তার সংসারও পরের সংসারই হতো। ছেলেই বলো মেয়েই বলো, বড় হয়ে গেলে সব্বাই পর। আর্য মলিন হাসল। তুমি বড় নিষ্ঠুর অপর্ণা, তোমার মেয়েও তাই এত নিষ্ঠুর হয়েছে, বাবার মন বোঝে না। বুঝেই বা কি করতো? বিয়ে থা না করে সারা জীবন বাবার মুখের দিকে তাকিয়ে বসে থাকতো? তাতে কি তুমি খুব পুলকিত হতে? মেয়ের বিয়ের জন্য তুমিই তো বেশি হ্যাচর প্যাচর করেছিলে।
মেয়ের বিয়ে না হোক সে কথা তো বলিনি, তবুটা যে কি অপর্ণাও বুঝতে পারছিল। স্বামীর মুখ দেখে ভারী মায়া হচ্ছিল তার, তবু এই মুহূর্তে একটু ঠাট্টা ছোড়ার লোভও সামলাতে পারল না। মাথা নেড়ে বলল, আজ খুব বাবা নিষ্ঠুর, এসব কথা মনে পড়ছে? নিজে কি করেছিলে ভুলে গেছ? আর্য ভুরু কোচকালো, কি করেছিলাম? আমাকেও তো তুমি বাবা মার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছিলে স্যার। আর্য ঘুরে তাকালো। মিমি যখন হলো আমি তখন হাসপাতাল থেকে সোজা বাপের বাড়ি গেলাম। কদিন তুমি আমাকে থাকতে দিয়েছিলে সেখানে? 1 মাস যেতে না যেতেই কানের কাছে প্যান প্যান, বাড়ি চলো বাড়ি চলো, মনে আছে? মিমি তো তাও 4 মাস রইল, আমাকে 2 মাস থেকেই চলে আসতে হয়েছিল। মেয়ে নিয়ে যখন শ্বশুরবাড়ি ফিরলাম তখন আমাদের নিরাপদে পৌঁছানোর সংবাদ কদিন পরে বাবাকে দিয়েছিলে মশাই। খবর না পেয়ে বাবাই 3 দিন পরে ছুটে এসেছিল, মনে পড়ে? তখন তো খুব বলেছিলে ওটা আমার বাবার বাড়াবাড়ি। আর্য অসহায় মুখে হেসে ফেলল, সত্যি মেমোরি বটে। দাও সিগারেটের প্যাকেটটা এনে দাও। সিগারেট দেশলাই এখন আর এ ঘরে থাকে না, থাকে ড্রয়িং রুমে টিভির মাথায়। 4 মাস ধরে ফ্ল্যাটে অদৃশ্য নো স্মোকিং বোর্ড ঝুলছে। পাছে নিজেই আর্য অন্যমনস্কভাবে স্বেচ্ছা আরোপিত নিষেধটা ভুলে যায়, তাই স্থান বদল। অপর্ণা সিগারেট আনতে উঠল না, বলল, না এখন আর সিগারেট খেতে হবে না, কদিন ধরেই খক খক কাশছো। সিজন চেঞ্জের সময় একটু আধটু সর্দি কাশি হবেই, তা বলে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে নাকি? বন্ধ করো না, অন্তত কমাও। মেঘে মেঘে 50 পেরিয়ে গেলেও সে খেয়াল আছে? সবই খেয়াল আছে ভাই। কথায় কথায় আর্য অনেকটা সময় ফিরেছে, হাসি মুখে বলল, বাড়িতে এখন দিনরাত কটা সিগারেট খাই? সে কি স্বাস্থ্যের কথা ভেবে না আমার কথা শুনে? অপর্ণাও হাসছে ফিকফিক। ফুটফুটটি খুব জব্দ করেছিল দাদুকে, নেশা চাপলেই দাদু প্যাকেট দেশলাই নিয়ে হুড়মুড়িয়ে ঢুকছে ব্যালকনিতে, নয়তো বাথরুমে ঢুকে ফুকফুক। সে তো তোমারও নেশা ছুটে গেছিল, আমার আবার কি নেশা? অপর্ণা চোখ ছোট করল। টিভি, বোকা বাক্স, সকাল সন্ধে সিরিয়াল গেলা নেই, সিনেমা দেখা নেই, আন্তাক্ষরী নেই, নাতনিটি একেবারে কান ধরে বসিয়ে রেখেছিল সামনে। আর তুমি তুমি কি করতে? এমনিতে তো রাত 11টার মধ্যে বাবুর বিছানা চাই, নাতনি পেয়ে ঘুমটুম সব ভ্যানিশ। মাঝরাত অবধি রায়চৌধুরী সাহেব নাতনির হাত পা ছোড়া দেখছেন, নাতনিও আউ শব্দ করছে মুখে, তাই বেহাগ মালকোষ ভেবে শুনে চলেছেন মুগ্ধ হয়ে। সে কি আমি একা শুনতাম? আর্যর হাসিতে একটা ছায়া পড়ল। মেয়েটার চিৎকার এখনো কানে বাজছে, কি অদ্ভুত একটা উল্লাসধ্বনি বার করতো মুখ দিয়ে, তাই না? আর ওই ভুবন ভোলানো হাসি, দিব্যি কেমন চোখে চোখ রেখে খিলখিল হাসতো। শুধু জেগে কেন, ঘুমিয়েও হাসতো না, মাঝে মাঝেই ছোট্ট ঠোঁট ফুলিয়ে ফুঁপিয়ে উঠছে। কেমন 3 মাসের মাথায় উপুর হতে শিখে গেল বলো? মিমিও অত তাড়াতাড়ি উল্টোয়নি। দেখে নিও, ও মেয়ে হামাও টানবে তাড়াতাড়ি, বড় জোড়ার 2 মাস। ঝনঝন ফোন বাজছে ড্রয়িং রুমে। কেঁপে গেল স্বামী স্ত্রী, ছিঁড়ে গেল কথার মায়াজাল। হনহনিয়ে ড্রয়িং রুমে চলে এলো আর্য। উচ্ছ্বাসিত মুখে রিসিভার তুলেই মিয়ে গেছে। নিতান্তই কেজো ফোন একটা, অফিস কলিগের। দরকারি কথা শেষ করে সোফায় বসে সিগারেট ধরালো আর্য, সেন্টার টেবিলে পা তুলে দিল। অনেক দিন পর মুক্তভাবে সিগারেট খেতে পারছে ফ্ল্যাটে, তবুও যেন ঠিক তৃপ্তি হচ্ছে না, কেমন বিষাদ লাগছে ধোয়াটা। একটা ছোট্ট শিশু থাকা আর না থাকাতে এত তফাৎ। এতক্ষণ টেলিফোনের সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল অপর্ণা, এবার রান্নাঘরের দিকে যাচ্ছে। দরজায় দাঁড়ালো, উদাস গলায় বলল, চা খাবে? করো। সঙ্গে টোস্ট ফোস্ট দেব? না, তাড়াতাড়ি খেয়ে নেব বলে একটু গলা ওঠালো আর্য। তুমি ঠিকই বলেছ, ওসব মায়াটায়া কোনো কাজের কথা নয়, অল ভেগ থিংস। হাতে অনেক কাজ জমেছে, এবার শেষ করে ফেলতে হবে। কালই রাজমিস্ত্রির সঙ্গে কথা বলছি, তাড়াতাড়ি চুনকাম করে দিয়ে যাক। আর তুমি ফার্নিচারগুলো পালিশ করার কথা বলছিলে, সেগুলো এই শীতেই।
অপর্ণা স্বামীকে দেখছিল, নিচু গলায় বলল, আমি একটা অন্য কথা ভাবছিলাম। কি? চলো না দুজনে কোথাও একটু বেরিয়ে আসি, অন্তত দিন সাতেকের জন্য। চলো। কোথায় যাবে? দীঘা, পুরী, গোপালপুর? বলেই উঠে টিভিটা চালিয়ে দিল আর্য। ঘুরিয়ে ঘুরিয়ে একটা খেলার চ্যানেল বার করলো। 22টা সাহেব লাথি মারছে ফুটবলে। একদৃষ্টে দেখছে আর্য, শূন্য চোখে। রান্নাঘরে গ্যাসে জল চড়িয়েছে অপর্ণা। 2 কাপ মেপে মেপে দুধ দিল, চিনি দিল, শূন্য চোখে। 9:30টার মধ্যে আজ রাত্রের খাওয়া শেষ, তখনও পর্যন্ত ফোনটা এলো না। গুনে গুনে 2টো রুটি খুঁটছে আর্য। অপর্ণাও তথৈবচ। 4 মাস ধরে ঘরের প্রতিটি বায়ুকণায় ছড়িয়েছিল শিশুটা। বড় বেশি ঘ্রাণ রয়ে গেছে তার, তীব্র, মায়াময়। রান্নাঘরের বাসনকোসন গুছিয়ে ড্রয়িং রুমে এসে অবাক হলো অপর্ণা। আর্য নেই। এত তাড়াতাড়ি শুয়ে পড়ল নাকি মানুষটা? শোয়ার ঘরের দরজায় এসে বিস্ময় আরও বেড়ে গেল। আলমারি থেকে পুরনো অ্যালবাম বার করেছে আর্য, উল্টোচ্ছে পাতা, ধীরে, অতি ধীরে। কি দেখছো? মিমির ছবি। হঠাৎ মিমির ছবি দেখতে বসলে? দেখছি। আর্য ছোট্ট শ্বাস ফেলল। দেখছি সময় কি তাড়াতাড়ি চলে যায়। এই তো সেদিন জন্মালো, দেখো দেখো কেমন গামলায় চান করছে। উত্তরে জানালা 2টো বন্ধ করে সামনে এসে দাঁড়ালো অপর্ণা। দেখল ছবিটাকে। 3 মাসের মিমিকে স্নান করাচ্ছে মাসি। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মিমি। খালি গা, গোলগাল নাদুস নদুস চেহারা, মাথায় পাতলা পাতলা কয়েক গাছি চুল। আর্য পাতা উল্টালো। এই ছবিটা দেখো অন্নপ্রাশনের। অপর্ণা আনমনে বলে ফেলল, বড়দা খাওয়াচ্ছে। তখন খুব ঘুম পেয়েছিল মিমির, খুব কাঁদছিল সেদিন। চোখ দেখেছ মেয়ের? তখনই কেমন টেরিয়ে তাকাতো। ফুটফুটির চোখ আরও ঘোরে। মিমিকে 1 হাটে কিনে 1 হাটে বেঁচে আসবে। আর নাতনির কথা নয়। আর্য আলগা ধমক দিল। ছবি দেখছো, ছবি দেখো, যা আমাদের নয় তাই নিয়ে আর নো মোর মায়া। অপর্ণা হাসি চাপল। যাকে এখন দেখছে আর্য, সেই বা কার? 2 বছরের মিমি, 5 বছরের মিমি, বাবা মার সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়ে 10 বছরের মিমি, সালোয়ার কামিজ পরা মিমি, জিন্স টি শার্ট পরা মিমি, পেঁয়াজ রঙা বেনারসি পরা মিমি, মাথায় রেশমি ওড়না, কপালে চন্দন, সিথি ভরা জলজলে সিঁদুর, শ্যামলের সঙ্গে কুলু মানালিতে হানিমুনে যাওয়া মিমি। এত মিমির মিছিলে কোন মিমিটাই বা আর্যর? কথা বলতে গিয়ে অপর্ণার গলা দুলে এলো। মিমি প্রথম শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর বাড়িটা এরকমই ফাঁকা হয়ে গিয়েছিল, তাই না গো? আর্যও উদাস আচমকা। সব সময় মনে হতো বাড়িটা যেন গিলে খেতে আসছে। তুমি বাবু বড্ড বেশি মেয়ে মেয়ে করতে, তার জন্য কষ্টও পেয়েছো বেশি। কষ্ট তো সহ্যও হয়ে গেল। 4 মাস পর খাটে বসে সিগারেট ধরিয়েছে আর্য। আঙ্গুল যেন তার কাঁপছে অল্প অল্প। অপর্ণা একদম নিচু গলায় বলল, সময় সব কিছুই সহ্য করতে শিখিয়ে দেয় গো। আর্য হাসার চেষ্টা করল। নাতনির বিরহও ভুলে যাব বলছো? এই দেখো, তুমি কিন্তু আবার নাতনির কথা তুললে। সরি, এসো পুরনো ছবিগুলোই দেখি। অপর্ণারা ছবির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল না। কেমন যেন মনে হচ্ছে ছবিতে মোটেই মেয়েকে দেখছে না আর্য। মেয়ের মধ্যে দিয়ে নাতনিকেই ছুতে চাইছে তার স্বামী, অথবা মেয়ে নাতনি কাউকেই নয়। প্রিয়জনদের মাঝে নিজেকেই খোঁজে মানুষ। নাতনিকে দেখতে দেখতে কি মেয়েকে খুঁজতো আর্য? তবে কি মিমি আবার সেই ছোট্টটি হয়ে ফিরে এসেছিল? অপর্ণার মনেও মাঝে মাঝে এরকম একটা ধন্ধ জাগতো বটে। পাশেই হাস্যমুখে গিন্নিমান্নি মেয়েকে সশরীরে দেখে ভেঙেও যেত বিভ্রম। আর্যর ভ্রান্তিটা বুঝি কাটাতে চাইল অপর্ণা, অথবা পরখ করতে চাইল আর্যকে। বেশ জোরেই বলে উঠল, মিমির মেয়েও দেখতে দেখতে এইরকমই বড় হয়ে যাবে। ঝপ করে অ্যালবাম বন্ধ করলো আর্য। শব্দ করে আলমারি খুলে রেখে দিল সব কটা অ্যালবাম। পাঞ্জাবি খুলে খাটের বাজুতে রাখলো। বিছানায় শটান শুয়ে বলল,
তাহলে কাল অফিসে গিয়ে টিকিটটা করতে দিয়ে দিই। কিসের টিকিট? বারে, কথা হলো না আমরা বেড়াতে যাব। পুরী ফুরি নয়, আরো দূরে কোথাও যাব, ধরো কন্যাকুমারিকা। সে তো লম্বা ট্যুর হয়ে যাবে। হবে, অফিসে আমার অনেক ছুটি পাওনা আছে। কতদিন আমরা দুজনে একসঙ্গে ঘুরিনি বলো তো? লাস্ট বোধহয় সেই হানিমুন। আরেকবারও গিয়েছিলাম স্যার, আমাদের বিয়ের 1 যুগ সেলিব্রেট করতে দীঘা। মিমি তখন সামারে মামার বাড়িতে গিয়েছিল। আর্য হাসলো। তখন তো পিছুটান ছিল, এবারে একেবারে খোলা হাত পায়ে যাব, প্রায় সেই হানিমুনের মতো। যেখানে সেখানে ঘুরবো, যেখানে খুশি থাকবো। আফটার অল আমাদের দুজনের জন্য শুধু আমরা দুজনেই আছি, নয় কি? উচ্ছ্বাসের আড়ালে আর্য নিজেকে গোপন করতে চাইছে অপর্ণা বুঝতে পারছিল। সাদাসিধে সরল মানুষটাকে এই জন্যই যেন ভালো লাগে বেশি। যত নিজেকে লোকাতে চায় ততই যেন ধরা পড়ে যায়। আর্যর কষ্টের স্থানটা হাত বোলাতে চাইল অপর্ণা। বলল, সে হবেক্ষণ, এখন কাজের কাজটা আগে সেরে ফেলো দেখি তো। কি কাজ? এখনো 10টা বাজেনি, সল্টলেকে একটা ফোন করো। কেন করব? আর্য ফুঁসে উঠল। ফোন করাটা ওদের ডিউটি। ডিউটি সবই বাবা মার, এটা বোঝো না? না, বুঝি না, বুঝতে চাইও না। পিছনে হাতড়ে আবার একটা সিগারেট ধরালো আর্য। জোরে জোরে টানছে, কাশছে ঘং ঘং। হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে অ্যাস্ট্রেতে গুজে দিল অপর্ণা। চোখ পাকিয়ে বলল, বোঝো না বলেই তো এত ছটফট করছো। ঠিক আছে, আমি ফোন করছি। নো, নেভার, তুমিও করবে না, আই ওয়ার্ন ইউ। ওদের কথা আর একটাও নয়। আর্যর চিৎকারটা হাহাকার বলে মনে হলো অপর্ণার। চোখের পাতা ভিজে এলো। মেয়ে বোঝে না, জামাই বোঝে না, কেউ কিচ্ছুটি বোঝে না। অপর্ণা মনে মনে মৃদু অভিশাপ দিল মেয়েকে, তোদেরও মেয়ে বড় হোক মিমি, তোরাও টের পাবি। ফোন শেষ পর্যন্ত এলো না। শুয়ে পড়েছে স্বামী স্ত্রী। রাত্রে শোবার সময় 1 জগ জল চাই অপর্ণার, সঙ্গে 2টো গ্লাস। 2টো গ্লাসেই জল ভর্তি থাকবে। রাত্রে ঘুম ভাঙলে 2টো গ্লাস থেকেই 1 চুমুক করে জল খাবে, আবার ঢাকা দিয়ে রাখবে জল। এটাই অপর্ণার অভ্যাস। শুধু জল খাওয়ার জন্যই বারবার তার ঘুম ভেঙে যায় রাত্রে। গত 4 মাসে তো ঘুম গাঢ়ই হতে পারেনি। কতবার করে যে উঠেছে নাতনি, দুধ খায়, হিসি করে, পটি করে, কখনো বা জেগে উঠে শুধু অপার্থিব খেলা করে যায়, হেসে ওঠে খলখল। আজ সম্পূর্ণ অন্য কারণে অপর্ণার ঘুম ভেঙে গেল। শীত করছে বেশ, মিমির খুব গরমের ধাত, নাতনিরও শীতবোধ নেই। পাখা তাই ফুল স্পিডে চলেছে এতদিন। কালও একটু একটু ঠান্ডা লাগতো বটে, কই এত শীত তো অপর্ণারও করেনি কোনোদিনও। অপর্ণা শুয়ে শুয়ে মশারির চালে রাখা বেড সুইচ টিপল। আলো জ্বলতেই চমকেছে সামান্য। পাশে আর্য। 4 মাস পর ঈষৎ কুঁকড়ে শুয়ে আছে। বিছানা থেকে নেমে পাখা 2 পয়েন্ট কমিয়ে দিল অপর্ণা। 2টো পাতলা চাদরও নিয়ে এলো বিছানায়। মুখে জল পুড়ে আবার শুতেই আরও চমকেছে অপর্ণা। জেগে আছে আর্য। অপর্ণা কুঁত করে গিলে নিল জলটা। কি হলো, ঘুমোওনি? ঘুম আসার উপায় আছে? তোমার আক্কেলটা দেখছিলাম। আমি আবার কি করলাম? এত জোরে ফ্যান চালিয়ে শুতে রোজ? বাচ্চাটা যে নিউমোনিয়া হয়ে যায়নি এটাই আশ্চর্য। অপর্ণা আলো নিভিয়ে দিল। ভুলে যেও না, ওটা মিমির মেয়ে। তোমার মেয়ের কোনোদিন ঠান্ডা লাগতে দেখেছো? ফুটফুটি যদি মায়ের ধাত না পায়। শ্যামল তো 12 মাসই নাক টানে আর ফ্যাঁচর ফ্যাঁচর হাঁচে। ও মেয়ে মিমিরই কার্বন কপি হবে বলে রাখছি। থুতনিটা দেখনি, ছুঁচলো মিমির মতো। নাকটা তো পুরো মিমি। তাই কি? আমার তো অন্যরকম লাগে। চিবুক, কপাল, চোখ সবই তো শ্যামলের। দূর, তোমার চোখ নেই, ওর হামুক একেবারে বসানো মিমি। মনে হয় না। মাথায় কত চুল, কোঁকড়া কোঁকড়া, শ্যামলের মতো। চুলটুকুই যে শ্যামলের পাবে। হাত পায়ের আঙ্গুলগুলো লক্ষ্য করনি? লম্বা লম্বা সরু সরু। মিমি হওয়ার পর সকলে বলতো, আঙ্গুল না কলাবতীর কুড়ি। ফুটফুটি হওয়ার পরও সবাই একই কথা বলেছে।
না চাইতেও এক অনুপস্থিত শিশুর কুহকে জড়িয়ে যাচ্ছে স্বামী স্ত্রী। অর্থহীন কুজনে বাংময় হয়ে উঠছে অন্ধকার। কালো ঘর ভরে উঠেছে নীলাভ ধুতিতে। স্বামী স্ত্রী ফিরতে চাইছে, থামতে চাইছে, নিজেদেরকে মুড়তে চাইছে ঘুমের আবরণে। সল্টলেকে এক শিশু শুয়ে শুয়ে হেসে চলে খলখল। কোমল দুটি পায়ে অস্থির নড়াচড়া তার ঝনঝন শব্দ তোলে যাদবপুরের ফ্ল্যাটে। মায়া, বড় মায়া। এই মায়া কাটে না কিছুতেই, প্রাণপণে চাইলেও না। শেষ করলাম আজকে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প, এই মায়া। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি গল্প পাঠ ভালো লাগে তবে ভিডিওটাকে একটা লাইক করে যাবেন। যদি চ্যানেলে আজ নতুন বন্ধু এসে থাকেন তবে চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটার অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।